রাত তখন ঠিক ৩টা। চারপাশে নিস্তব্ধতা। গ্রামের এক প্রান্তে বাঁশঝাড় আর পুরনো কবরস্থানের পাশে দাঁড়িয়ে থাকা একটা জরাজীর্ণ ঘর। বহু বছর ধরে কেউ এখানে আসে না, কিন্তু আজ সেই পরিত্যক্ত ঘরের সামনে দাঁড়িয়ে আছে তানিম, ঢাকার একটি বিশ্ববিদ্যালয়ের ৪র্থ বর্ষের ছাত্র। সে এখানে এসেছে তার বন্ধু শাহেদ আর রাসেলের সাথে। উদ্দেশ্য লোকাল এজেন্ট হয়ে ওঠা জিনের ছায়ার সত্যতা যাচাই করা। গ্রামের লোকেরা বলে রাত ৩টার সময় ঘরটার সামনে দিয়ে কেউ গেলেই তার ছায়া আর শরীর আলাদা হয়ে যায়। কেউ কেউ বলে ছায়া নাকি কথা বলে, কেউ কেউ বলে ছায়া নাকি জিন হয়ে শরীরের মালিকানা নিয়ে নেয়। তানিম এসব কুসংস্কার বলে বিশ্বাস করত না। শহরের শিক্ষিত ছেলে, সে ভূতপ্রেতের গল্প শুনে ভয় পাওয়ার বয়স পেরিয়ে গেছে, কিন্তু গ্রামের মানুষজন এতটা আতঙ্কিত কেন তা জানার কৌতূহল তাকে আজ এখানে নিয়ে এসেছে। রাসেল বলল, তুই নিশ্চিত আমরা এত রাতে ও ঘরের সামনে যাব? তানিম হাসল, এমন কিছুই হবে না, চল। তিনজন মিলে পুরনো সেই ঘরের সামনে দাঁড়ালো। রাসেল আর শাহেদ একটু দূরে দাঁড়ালেও তানিম এগিয়ে গেল দরজার সামনে। তার হাতে ছিল একটি ফ্ল্যাশলাইট আর গলায় ঝুলছিল একটি ক্যামেরা। সে দরজায় ধাক্কা দিল। দরজাটা একটু খোলার সাথে সাথেই একটা ঠান্ডা বাতাসের ঝাপটা বেরিয়ে এলো, যেন ভেতরটা বরফ ঠান্ডা। বাতাসের ঝাপটায় ক্যামেরাটা একবার দুলে উঠল, আর ফ্ল্যাশলাইটটা হঠাৎ করেই নিভে গেল। রাসেল পেছন থেকে চিৎকার করল, দরজা বন্ধ করে ফেল, এটা ঠিক হচ্ছে না। তানিম হেসে বলল, ভয় পাস না, এটা শুধু বাতাস। কিন্তু তখনই সে দেখল তার ছায়া ঠিক তার মতো নয়। তার ডান হাত উঁচু করা, কিন্তু ছায়ার ২ হাত নিচে। সে একটু নড়ে দেখল, শরীর নড়ছে কিন্তু ছায়া স্থির। তারপর এক মুহূর্তে ছায়াটা তাকিয়ে ফেলল তানিমের দিকে। হ্যাঁ, ছায়াটা মুখ ঘুরিয়ে সরাসরি তানিমের চোখে চোখ রাখল। তানিম পিছিয়ে আসতে গিয়ে পা হোঁচট খেয়ে পড়ে গেল মাটিতে। শাহেদ ছুটে এসে তাকে ধরতে গিয়েই হঠাৎ দেখতে পেল তানিমের ছায়া আর নেই। শুধু তানিম নয়, রাসেল আর শাহেদও নিজেদের ছায়া দেখতে পাচ্ছিল না। রাসেল আর চিৎকার করার আগেই আশেপাশে গা ছমছমে এক ধরনের ফিসফিসানি শুরু হলো। মনে হচ্ছিল বহু লোক একসাথে কান্না করছে, আবার কেউ যেন কুরআনের আয়াত উল্টো করে পড়ছে। তানিম উঠে দাঁড়িয়ে বলল, আমরা ভুল করেছি, এখানে থাকা উচিত হয়নি। ঠিক সেই সময়ে ঘরের ভিতর থেকে একটা সাদা কাপড়ে ঢাকা চেহারা বের হলো। মুখ নেই, চোখ নেই, শুধু একটা কালো ছায়া ঢাকা অবয়ব। শরীরটা মানুষের মতো, কিন্তু ছায়াটা বিশাল, বাঁশঝাড় পর্যন্ত ছড়িয়ে গেছে। জিন। রাসেল দৌড়ে পালানোর চেষ্টা করতেই মাটিতে গড়িয়ে পড়ে গেল। গলা দিয়ে আওয়াজ বের হচ্ছিল না। শাহেদ তাকে তুলতে গেল, কিন্তু তখনই রাসেলের চোখ সাদা হয়ে গেল। সে চিৎকার করল না, কাঁদল না, শুধু একটা কথা বলল, ছায়া আমার না। তারপর সে অজ্ঞান হয়ে পড়ল। তানিম ও শাহেদ কোনোভাবে রাসেলকে টেনে গ্রাম্য ক্লিনিক পর্যন্ত নিয়ে গেল। ডাক্তার বলল, শরীরে কোনো চোট নেই, কিন্তু ওর মুখের ভঙ্গি বলছে কিছু ভয়ঙ্কর দেখেছে। রাতটা তাদের আর কাটেনি। তারা ঢাকায় ফিরে গেল, কিন্তু রাসেল আর কখনো আগের মতো ফিরল না। তার মুখের এক পাশ সবসময় অদ্ভুত রকমের বিকৃত হয়ে থাকত। সে আয়নার সামনে দাঁড়াতে ভয় পেত, আলোয় যেতে চাইত না। এমনকি তার ছায়াও আর কখনো তার সাথে একসাথে চলত না, বরং একটা অতিরিক্ত ছায়া। প্রায়ই দেখা যেত তার পেছনে। রাসেল ধীরে ধীরে পাগল হয়ে যেতে লাগল, আর তানিম ঠিক করল, এখন সত্যি খুঁজে বের করতে হবে অভিশপ্ত জিনের ছায়া আসলে কি, কেন ছায়া আলাদা হয়ে যায়, কেন গ্রামের লোকেরা এত ভয় পায়। তানিম জানত এই খেলার শেষ কোথায় যেতে পারে, কিন্তু সে ফিরে যাবে। কারণ রাসেল এক রাতে যা বলে গিয়েছিল সেটা এখনো তানিমের কানে বাজে, ছায়াটা এখন আমার নয়, ও জিন। ঢাকায় ফিরে আসার পর তানিম স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি। ক্লাসে মন বসে না, রাতে ঘুমাতে গেলে অদ্ভুত অস্থিরতা হয়। বারবার মনে হয় কেউ ওর পেছনে ছায়ার মতো হাঁটছে। একদিন সে আয়নার দিকে তাকিয়ে দেখল, আয়নার মধ্যে তার প্রতিবিম্ব কিছুক্ষণ স্থির থেকে হঠাৎ করে হালকা হেসে ফেলল।
অথচ সে হাসেনি। তানিম ভয় পেয়ে পিছিয়ে এলো। পরদিন সে দেখা করল এক মাওলানার সঙ্গে, যিনি জিন আর আত্মার ব্যাপারে গবেষণা করেন। মাওলানা সাহেব গম্ভীর গলায় বললেন, তুমি এমন জায়গায় গিয়েছিলে যেখানে অদৃশ্য জগতের নিয়ম ভঙ্গ হয়েছে। জিনদের মধ্যেও শ্রেণী আছে। কারো কাজ ফিসফিস করে বিভ্রান্তি ছড়ানো, কারো কাজ ছায়া দখল করা। তানিম প্রশ্ন করল, ছায়া দখল? ওটা কিভাবে সম্ভব? মাওলানা বললেন, কিছু জিনের ক্ষমতা আছে মানুষের ছায়া বা প্রতিবিম্বে বসবাস করার। এই ছায়া জিনরা অনেকটা রক্তে ঢোকার মতো, শরীর দখল করে না, ছায়া দখল করে। তারপর ধীরে ধীরে সেই ছায়া থেকে তারা মানুষের আত্মা দমন করে দেয়। তানিম রাসেলের ঘটনা বলল। মাওলানা মাথা নাড়লেন, তোমার বন্ধুর আত্মা এখন নিয়ন্ত্রণে নেই। ওর ছায়া ওর নাই। তুমি যদি তাকে ফিরিয়ে আনতে চাও, তবে তোমাকে আবার সেই ঘরে ফিরতে হবে। তবে একা নয়, সূরা বাকারার এক রুকু, কালো জাফরান আর একটা বিশেষ তাবিজ নিয়ে যেতে হবে। তবে জেনে রাখো, একবার ছায়া গেলে সেটা ফেরত আনা সহজ নয়, কারণ ছায়ার ভিতরেই বাস করে অভিশপ্ত জিন। তানিম দ্বিধায় পড়ে গেল, কিন্তু রাসেলের মুখটা মনে পড়তেই সে বলল, আমি যাব। মাওলানা তাকে একটা তাবিজ দিলেন, কিছু দোয়া লিখে দিলেন আর বললেন, তুমি আর একজন দরকার হবে, যে অন্তত ঈমানদার এবং সাহসী। তানিম ভাবল শাহেদকে নিয়ে যাবে না, কারণ শাহেদ প্রথম থেকেই মানসিকভাবে দুর্বল ছিল। কিন্তু তখন ফোনে রিং হলো। শাহেদ ফোন দিয়েছে, তানিম, আমার ছায়াটাও এখন ঠিকঠাক নেই রে। তানিম স্তব্ধ হয়ে গেল। তানিম বুঝল দেরি করা যাবে না। সে মাওলানার থেকে নির্দেশনা নিয়ে দুজন সহচর সহ রওনা দিল আবার সেই ভৌতিক ঘরের দিকে। এবার সঙ্গে থাকলো লাল চাদর মোড়ানো এক বোতল পানির উপর পরা দোয়া, সাদা কাপড়ে মোড়ানো কালো জাফরান আর মাটির হাড়িতে বাঁধা তাবিজ। রাত তখন 2:40। তারা তিনজন দাঁড়িয়ে সেই ঘরের সামনে। হঠাৎ দরজাটা নিজে থেকেই খুলে গেল। বাতাস উঠল না, শীত লাগলো না, কিন্তু একটা অনুভূতি চারদিক ঘিরে ধরল। কেউ এখানে ওদের আগমনের অপেক্ষায় ছিল। তারা ধীরে ধীরে ঘরের ভেতরে ঢুকল। মেঝেতে কালো ছোপ ছোপ দাগ, কোনোটা যেন মানুষের ছায়া, আবার কোনোটা যেন পুড়ে যাওয়া কোনো রেখা। হঠাৎ একটা কণ্ঠ ভেসে এলো, ফিরে এসেছ? তানিম থমকে গেল। কণ্ঠটা রাসেলের মতো। হ্যাঁ, কিন্তু ঘরে তো রাসেল নেই। কণ্ঠটা আবার বলল, এবার আমি তোমার ছায়াটা নেব। তানিম ছটফট করে পেছনে তাকালো। নিজের ছায়া স্বাভাবিক আছে, কিন্তু হঠাৎ তার পেছনে একটা বাড়তি ছায়া, তানিমের মতোই দেখতে, কিন্তু দাঁত বের করা একটা বিকৃত মুখ। সেই ছায়া ধীরে ধীরে কাছাকাছি আসছে। সাথে থাকা লোকজন দোয়া পড়া শুরু করল। মাটির হাড়ির তাবিজের তীব্র গন্ধ ছড়িয়ে পড়তেই ছায়াটা চিৎকার করে অদৃশ্য হয়ে গেল। তবে তার আগে বলল, একবার ছায়া দিলে চিরদিনের জন্য ছায়া তুমি আর পাবে না। তানিম এবার বুঝল খেলা শুরু হয়েছে মাত্র। তানিম আর তার সঙ্গীরা ঘরটা ভালোভাবে ঘুরে দেখতে লাগলো। মেঝেতে, দেয়ালের ফাটলে, এমনকি ছাদের তীরেও তারা অদ্ভুত কিছু আঁকিবুকি দেখতে পেল, আরবি হরফের মতো, কিন্তু উল্টো করে লেখা। তানিম বলল, এগুলো কোনো জিনের বানানো নিশানা। মাওলানার ছাত্র ইমরান মাথা নাড়ল, এগুলো সূরা বাকারার আয়াত বিকৃত করে লেখা হয়েছে। উদ্দেশ্য শুধু একটা, এখানে আল্লাহর আলো যেন প্রবেশ না করে, আর এই জায়গাটা যেন অভিশপ্ত হয়ে যায় জিনদের বসবাসের জন্য। হঠাৎ দেয়ালের এক কোণা থেকে শো শো শব্দে বাতাস বের হলো। কেউ একজন কাপা কাপা গলায় পড়ছিল, লা ইলাহা ইল্লাহু। ফাউন্ড দ্য শ্যাডো, ফাউন্ড দ্য শ্যাডো। ইমরান কেঁপে উঠল। ওটা মানুষ না, এটা কোনো পশ্চিমা জিন যারা ছায়া দখলে বিশ্বাস করে। তানিম ভয় পেয়েও বলল, আমাদের ফিরে যেতে হবে না। আমরা শুরু করেছি, শেষ না করা পর্যন্ত ফিরছি না। হঠাৎ তাদের মধ্যে থাকা হাফিজ শাকিল কাঁপতে কাঁপতে পড়ে গেল। তার ছায়া যেন ছিঁড়ে গিয়ে ঘরের অন্যদিকে গিয়ে আটকে আছে। হ্যাঁ, সে মেঝেতে, কিন্তু তার ছায়া উল্টো দিকে হাঁটছে। শাকিল চিৎকার করে উঠল, আমার ছায়া, এটা আমি না, আমাকে ধরো। তানিম আর ইমরান ছুটে এসে তাবিজ বের করতেই ছায়াটা থেমে গেল। তারপর ধীরে ধীরে গলে গিয়ে ঘরের এক কোণে বিলীন হয়ে গেল। তানিম বুঝল, এই ঘরের প্রতিটি ইঞ্চিতে জিনেরা ছড়িয়ে আছে।
যাদের অস্তিত্ব দেখা যায় না, শুধু অনুভব করা যায়। হঠাৎ ঘরের মধ্যে থাকা পুরনো একটা আয়না চমকে উঠল। তাতে দেখা গেল রাসেল। সে কাঁদছে, কিন্তু তার মুখ অদ্ভুতভাবে বিকৃত, এবং তার পেছনে দাঁড়িয়ে আছে তানিমের মতোই দেখতে একটা ছায়ামূর্তি। তানিম তার দিকে হাত বাড়িয়ে দিল। ঠিক সেই মুহূর্তে আয়নার কাঁচটা ফেটে ছিটকে পড়ল মাটিতে। শব্দে ঘরের ছাদে থাকা পুরনো বাঁশের কাঠামো দুলে উঠল। চারপাশে বাতাস হুহু করে বইতে লাগল, যেন শত শত কণ্ঠ একসাথে ফিসফিস করে বলছে, ছায়া ফিরিয়ে নিতে চাও, তবে ত্যাগ করো নিজেকে। ইমরান তড়িৎ সিদ্ধান্ত নিল, এই ঘরে রাসেলের ছায়া আটকে আছে। যদি আমরা চিহ্নিত করতে পারি ঠিক কোন স্থানে সে ছায়া বন্দী, তাহলে দোয়া পড়ে তাকে ছাড়ানো সম্ভব। তানিম হাঁপাতে হাঁপাতে বলল, আমি যাব। তারা আয়নার ভাঙা কাচের টুকরোগুলো দিয়ে একটা বিশেষ বৃত্ত আঁকল মেঝেতে। এর ভেতরে দাঁড়িয়ে তানিম শুরু করল আয়াতুল কুরসি পড়া। বাইরে ঝড় উঠেছে যেন। ঘরের জানালা নিজে থেকে বন্ধ হয়ে গেল। বাতি নিভে গেল। চারপাশে অন্ধকার। হঠাৎ সেই অন্ধকারের মধ্যে রাসেলের মুখ ভেসে উঠল, কিন্তু সেই মুখে ভয় আর কষ্টের বদলে ছিল নিঃশব্দ চিৎকার। সে বলল না কিছুই, কেবল তার চোখে তানিম একটা কথা পড়ে ফেলল, তুই দেরি করেছিস। ঘরের ভেতর ছায়ারা ঘুরতে লাগলো, যেন নাচছে, যেন রাগে ফুঁসছে। শেকল টানার আওয়াজ, বাচ্চার কান্না, বুড়ো কণ্ঠের অভিশাপ, সব একসাথে। তখনই ইমরান বলল, তোর ছায়াটা দেখ পেছনে। তানিম ঘুরে দেখল, তার ছায়া ধীরে ধীরে কেমন যেন উল্টো দিকে তাকিয়ে যাচ্ছে। এখন যদি কিছু না করা হয়, তাহলে তানিমও হারিয়ে যাবে। সে চোখ বন্ধ করে আবার জোরে দোয়া পড়া শুরু করল, এবং তখনই ঘরের একটা দেয়াল ফেটে গেল। দেয়ালের ফাটল থেকে বেরিয়ে এলো আগুনের মতো লাল চোখওয়ালা এক দৈত্যাকার ছায়ামূর্তি। অভিশপ্ত জিন। জিন ফিসফিস করে বলল, ছায়া একবার দিলে আত্মাও আমার। জিনটা ধীরে ধীরে এগিয়ে এলো। বাতাস ভারী হয়ে গেল, যেন ঘরের মধ্যকার অক্সিজেন টেনে নিচ্ছে সে। তার ছায়া মেঝেতে লম্বা হয়ে ছড়িয়ে পড়ল, ছুঁয়ে ফেলল তানিমের পা। তানিম ফিসফিস করে দোয়া পড়ছিল, কিন্তু মুখ থেকে আওয়াজ বের হচ্ছিল না। হঠাৎ তার তাবিজটা গরম হয়ে উঠল, যেন ভেতরে আগুন জ্বলছে। ইমরান চিৎকার করে বলল, তাবিজটা ছুঁয়ে রাখ। ছায়া যেন শরীরের ছায়ার সাথে মিশতে না পারে। তানিম কোনোভাবে তাবিজ হাতে ধরে রাখল। তাবিজটা কাঁপতে কাঁপতে আগুনের মতো লালচে হয়ে গেল, আর ছায়ামূর্তিটা পেছনে হটতে শুরু করল। কিন্তু তার চোখ দুটো রয়ে গেল, আগুনের মতো জ্বলন্ত। তখনই ভাঙা দেয়ালের ফাঁক গলে রাসেলের ছায়া ধীরে ধীরে বেরিয়ে এলো। কিন্তু সেটা যেন আর রাসেলের না। চেহারা বিকৃত, গলার কাছটা ছিঁড়ে যাওয়া, চোখ দুটো নিস্তেজ। তানিম ভয় পেয়ে পিছিয়ে আসতেই ছায়াটা বলে উঠল, আমাকে ফেরাও না, আমি ফিরে যেতে চাই না। ইমরান অবাক হয়ে বলল, এটা আসল রাসেল না, এটা তার ছায়ায় বন্দি থাকা জিন। এক মুহূর্তে তানিম বুঝে গেল, তাকে এক কঠিন সিদ্ধান্ত নিতে হবে। রাসেলকে বাঁচাতে হলে তাকে তার নিজের ছায়া উৎসর্গ করতে হতে পারে। তানিম বলল, আমি প্রস্তুত। যদি এতে ও ফিরে আসে, আমি আমার ছায়া দিয়ে দেই। ইমরান থমকে গেল, তুই কি জানিস ছায়া মানে কি? ছায়া মানে আত্মার ছায়া। তুই তোর নামান হারাবি, তুই নিজের সত্য হারাবি, আয়নায় নিজেকে চিনতে পারবি না। তানিম বলল, রাসেল তার জীবন দিয়েছিল, আমি কি বন্ধু হয়ে নিজের ছায়াও দিতে পারবো না? ঠিক সেই মুহূর্তে ঘরের ভেতর থেকে জিনের চিৎকার উঠল, তাহলে চুক্তি পাকা। একটা কালো ধোঁয়ার গোলা বেরিয়ে এলো ছাদের দিক থেকে। সেটা ধীরে ধীরে তানিমকে ঘিরে ফেলল। তানিম চোখ বন্ধ করে পড়ে যেতে লাগল। ঠিক তখনই পেছন থেকে এক গম্ভীর আওয়াজ এলো, না, এই চুক্তি বাতিল। মাওলানা নিজেই এসে হাজির হয়েছেন। তার হাতে ছিল সাদা রঙের বস্ত্র মোড়া একটা কাগজ, পুরনো কুরআনের হস্তলিখিত আয়াত, যেটা ব্যবহার হয় অভিশপ্ত জিনদের দমন করতে। তিনি সেটা ধ্বংস হওয়া দরজার দিকে ছুঁড়ে মারলেন। সেই আয়াত ঘরের চার কোণে আগুনের রেখা টেনে দিল। ঘরের ভেতর ছায়ারা ছটফট করতে লাগলো, চিৎকার করতে লাগলো, আর জিন, সে হুঙ্কার দিয়ে ধীরে ধীরে গলে যেতে লাগলো। রাসেলের বিকৃত ছায়া ধীরে ধীরে স্বাভাবিক রূপ নিল, আর তানিম, সে মেঝেতে লুটিয়ে পড়ল। চোখ বন্ধ, মুখে শান্তির ছাপ,
মাওলানা তার কপালে তাবিজ ছুঁয়ে বললেন, এখনো সব শেষ হয়নি। ছায়া ফিরে পেতে হলে তাকে ফিরে যেতে হবে ঘরের কেন্দ্রস্থলে। সেখানে রাখা আছে আসল চাবি। অভিশপ্ত ছায়ার খিলাফ লড়াই এখন শুরু। তানিম ধীরে ধীরে চোখ মেলে দেখল সে একা নয়। রাসেল তার পাশে বসে, আর ইমরান আর মাওলানা তাকে জাগানোর চেষ্টা করছে। তানিম ফিসফিস করে বলল, আমার ছায়া কোথায়? রাসেল তাকিয়ে বলল, আমার ছায়াটা তো ফিরেছে, কিন্তু তোরটা নেই। তানিম উঠে দাঁড়িয়ে দেয়ালের দিকে তাকালো। আলো পড়ছে, কিন্তু তার ছায়া পড়ছে না। সে জানত তার ছায়া এখন আটকে আছে ঘরের কেন্দ্রস্থলে, একটি নির্দিষ্ট জায়গায়, যেটা চেনা যায় না চোখে, শুধু অনুভব করা যায়। মাওলানা বললেন, এই ঘরের কেন্দ্রে এক প্রাচীন পাথর আছে, যার নিচে অভিশপ্ত ছায়ারা আটকে থাকে। অনেক বছর আগে একজন কালো জিন এখানে এসে ছায়াদের বন্দী করেছিল। তারপর সে নিজেও সেই পাথরের নিচে গিয়ে আটকে পড়ে। তানিম আর এক মুহূর্ত দেরি না করে বলল, আমাকে সেখানে যেতে হবে। রাসেল বলল, আমি যাব তোর সাথে। তারা চারপাশ খুঁজতে লাগলো। ঘরের ঠিক মাঝখানে ধুলোমাখা একটা গোল পাথরের খণ্ড। অন্য সবার চোখে স্বাভাবিক, কিন্তু তানিমের চোখে সেটা কালো হয়ে পুড়ে যাওয়া ছায়া ছড়াচ্ছিল। তানিম সেই পাথরের কাছে গেলেই হঠাৎ কেঁপে উঠল মাটি। পাথরের ভেতর থেকে বেরিয়ে এলো অসংখ্য ছায়া, মানুষের মতো দেখতে, কিন্তু চোখ নেই, মুখ নেই। তারা সবাই ফিসফিস করে বলছিল, আমরা ছায়াহীন, আমরাও মুক্তি চাই। মাওলানা দোয়া পড়তে শুরু করলেন। ঘরের চারদিকে আরবি হরফে লেখা আলো ছড়াতে লাগল। তানিম সাহস করে পাথরের গায়ে হাত রাখল। সঙ্গে সঙ্গে একটা বিদ্যুৎ ঝাঁকুনি অনুভব করল। পাথরের গায়ে হঠাৎ তার নিজের ছায়াটা ফুটে উঠল। দেখে মনে হচ্ছিল সেটা দুলছে, কাঁপছে, রক্তাক্ত। তানিম চিৎকার করে বলল, ফিরে আয়, আমি তোর মালিক, আমি তোকে ফেরত চাই। ছায়াটা মুখ তুলল, চোখে অশ্রু ছিল, ঠোঁটে চাপা একটা কথা, তুই আমায় ফেলে এসেছিলি। তানিম বলল, না, আমি এসেছি তোর জন্য, তোকে ফিরিয়ে নিতেই। এক মুহূর্তে পাথরটা ফেটে গেল, ছায়াটা ধীরে ধীরে তার গায়ে মিশে গেল। তানিম ছিটকে পড়ল মাটিতে। এই প্রথম বহুদিন পর আলোতে তার ছায়া পড়ল। মাওলানা বললেন, তুই নিজের ছায়া উদ্ধার করতে পেরেছিস, এখন তোর রক্ষা হয়েছে। কিন্তু রাসেল ধীরে ধীরে বলল, কিন্তু কি? মাওলানা চুপ করে তাকালো। তানিমের ছায়ার এক কোণে এখনো কুয়াশার মতো কালো একটা দাগ। জিন একবার ছায়া দখলে নিলে সে পুরোপুরি যায় না, সে অপেক্ষা করে ফিরে আসার জন্য। তানিম এখন আবার আলোতে দাঁড়াতে পারে, আয়নায় নিজেকে দেখতে পারে, কিন্তু ভেতরে একটা অদ্ভুত শূন্যতা বোধ করে। তার ছায়া ফিরে এলেও সে জানে সবকিছু আগের মতো নেই। একদিন সে ঘুম থেকে উঠে দেখে তার রুমের দেয়ালে হালকা একটা ছায়া আঁকা, যেটা তার না। সেটা যেন হাঁটছে, কিন্তু পেছনে নয়, সামনে এগিয়ে যাচ্ছে, এবং মাঝে মাঝে দরজার নিচ দিয়ে হালকা বাতাসের সঙ্গে ফিসফিসানি আসে, আমি ফিরে আসব, এইবার শুধুই তোর নয়। তানিম এরপর আবার দেখা করল মাওলানার সাথে। মাওলানা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তুই ছায়াটা ফেরত এনেছিস, কিন্তু তুই ওকে একটা দরজা খুলে দিয়েছিস। এখন তোর জীবনে ছায়ার সঙ্গে সহবাস চলবে চিরকাল, যদি না তুই এই চক্র চিরতরে বন্ধ করতে পারিস। কিভাবে? তোর ছায়াকে শুদ্ধ করতে হবে, সেই অভিশপ্ত জিনকে চিরতরে নিঃশেষ করতে হবে। এজন্য তোর আবার ফিরে যেতে হবে সেই ঘরে, এবং ওই পাথর যেখানে ছিল ওখানে পুঁতে রাখতে হবে তিনটি জিনিস, কালো জাফরান, সুরা বাকারা পুরো, আর সেই আয়নার ভাঙা কাচ। তানিম রাজি হল। এবার রাসেল না গেলেও তার বদলে ইমরান গেল। তারা আবার সেই অভিশপ্ত ঘরে ফিরল। কিন্তু এবার ঘরটা কেমন বদলে গেছে। দেয়ালে আর কোনো ছায়া নেই, জানালাগুলো ভাঙা, মেঝেতে ধুলা। মনে হচ্ছে ঘরটা যেন ক্লান্ত। তানিম সেই পাথরের জায়গায় পৌঁছে সবকিছু প্রস্তুত করল। সেই সময়েই আবার বাতাস ওঠে, জানালাগুলো ধড়ফড় করতে শুরু করে। আর তানিমের ছায়াটা তার থেকে আলাদা হয়ে উঠে দাঁড়ায়। হ্যাঁ, এটা সেই পুরনো ছায়া না, এটা যেন একটা দানব হয়ে গেছে। ছায়া বলল,
তুই ভেবেছিস তোকে ফেরত দিয়ে আমি শেষ হয়ে গেছি। আমি তো এখন তোর মতোই হয়ে গেছি। রক্ত আছে, স্মৃতি আছে। আমি এখন তুই। ছায়াটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে। তাবিজ ছিঁড়ে ফেলে দেয়, দোয়া লেখা কাগজ ছিঁড়ে ফেলে। শুধু তখনই ইমরান একটা সাহসী সিদ্ধান্ত নেয়। সে নিজের রক্ত দিয়ে সেই ভাঙা আয়নার গায়ে একটা চিহ্ন আঁকে। সেই চিহ্নটা ছিল আল্লাহ হাফিজ। হঠাৎ পুরো ঘরটা আলোয় ভরে ওঠে। সেই ছায়াজিন চিৎকার করে উঠে বলে, না, তুমি আমাদের নাম জানো না। তুমি জানো না ছায়ার রাজ্যের দরজা খুলে গেলে কি হয়। তানিম এক দৃষ্টিতে তাকিয়ে বলল, জানি, কিন্তু এবার সেই দরজা আমি নিজে বন্ধ করব। সে 3টি বস্তু পাথরের নিচে পুঁতে দেয়, আয়াত পাঠ করে। এক মুহূর্তে ঘরটা যেন বিস্ফোরিত হয়ে উঠে, আবার নিস্তব্ধ হয়ে যায়। ছায়া আর নেই। ছায়ার জগতে প্রবেশের পথ চিরতরে বন্ধ। দিন কয়েক পর ঢাকায় ফিরে এসে তানিম ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করল। ক্লাসে যেতে লাগলো। রাসেলের সাথেও কিছুটা যোগাযোগ শুরু হয়েছে। ইমরান এখন গ্রামের মসজিদের হাফেজ হিসেবে দায়িত্ব পালন করছে। তবে কিছু কিছু জিনিস বদলে গেছে। তানিম এখন খুব সাবধানে আয়নায় তাকায়। ছায়া দেখে, আবার একটু আর চোখে অন্যদিকে তাকিয়ে দেখে সেটি সঠিক জায়গায় আছে কিনা। সে যখন ঘুম থেকে ওঠে, দরজার নিচে কখনো কখনো কালি ছোপ পড়ে থাকে, যার ব্যাখ্যা সে নিজেও জানে না। কিন্তু সবকিছুর মধ্যে সবচেয়ে অদ্ভুত হলো, একদিন বিশ্ববিদ্যালয়ের করিডোরে হঠাৎ সে এক মেয়েকে দেখতে পেল। কালো বোরখা, চোখ ঢাকা। মেয়েটি চুপচাপ দাঁড়িয়ে আছে দেয়ালের কোণে এবং তানিমের দিকে তাকিয়ে বলছে না কিছুই। তানিম দৃষ্টি ফিরিয়ে নিলেও সে অনুভব করল মেয়েটির ছায়া নেই। সে ঘাড় ঘুরিয়ে আবার তাকাতে গিয়েই দেখে কোথাও কেউ নেই। এরপর দিন তার ডেস্কে একটা কাগজ পাওয়া গেল। তাতে শুধু একটি লাইন লেখা, তুই দরজা বন্ধ করেছিস, কিন্তু চাবিটা তো রেখে গেছিস। তানিম সেই কাগজ ছিঁড়ে ফেলল, কিন্তু তার হৃদয়ে তখনই এক ভয়ানক সত্য গেঁথে গেল। ছায়া একবার গেলে জীবন জুড়ে সে আর একা থাকে না। অভিশপ্ত জিনের ছায়া হয়তো ঘরে বন্দী, হয়তো আর ফিরবে না। কিন্তু ছায়ার জগতে দরজা যে একবার খুলেছে, তার হাওয়া রয়ে গেছে পৃথিবীর বাতাসে। আর যারা কখনো নিজেকে আয়নায় ঠিক চিনতে পারে না, হয়তো তাদের ছায়াও তাদের না।